সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও হতে চলেছে, যেটা হচ্ছে ভেক্টরের উপরে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2। ওকে, সো আমি জানি না কতজন এই ভিডিওটা দেখবে। যদি একজনও দেখে তাও আমি মনে করব সেটা আমার সার্থকতা। তো অবশ্যই বলবা যে আমার সাউন্ড কোয়ালিটি ব্যাপারে এবং আমার পড়ানোর যে স্টাইল আছে সেটার উপর তোমরা যারাই দেখো, একজন দেখলেও তো সে কমেন্ট করে জানাবা যে আমি কি কি উন্নতি করতে পারি, কারণ এটা যেহেতু আমার ইউটিউবে ফার্স্ট ভিডিও। তো লেটস স্টার্ট। তো প্রথমেই আজকে আমরা পড়ব হচ্ছে ভেক্টর। সো এই ভিডিওটা কাদের জন্য? এই ভিডিওটা হচ্ছে এইচএসসি 23 ব্যাচ, অর্থাৎ যারা এবার এইচএসসি পরীক্ষায় বসবে তাদের জন্য। এছাড়াও যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছেন, আমাদের অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য উপকারী। এছাড়া এসএসসি 24 ব্যাচের জন্য অত্যন্ত উপকারী, অর্থাৎ এবার যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছে এইচএসসি। ঠিক আছে, তো আমরা প্রথমে ভেক্টরকে কয়েকটা টাইপ ওয়াইজ ভাগ করে নিয়েছি। সো টাইপগুলো কি কি দেখেন। প্রথম টাইপে আছে দুইটি ভেক্টরের লব্ধি, 2 নম্বর টাইপে আছে আপেক্ষিক বেগ, ভেক্টর উপাংশ সংক্রান্ত। এগুলো আজকে আমরা 3টা পার্টে ভাগ করব, অর্থাৎ আমাদের যে লেকচারগুলো হবে এটা হবে লেকচার 1, অর্থাৎ প্রথম 4টা টপিকে। পরের 4টা টপিক হবে লেকচার 2 এবং পরের 3টা টপিক হবে লেকচার 3। সো এইভাবে আমরা থিওরি ওয়াইজ পড়ার চেষ্টা করব, যাতে আমাদের ভেক্টরে প্রত্যেকটা চ্যাপ্টার এবং টপিক আমাদের সঠিকভাবে আমরা সঠিকভাবে বুঝতে সক্ষম হই। সো লেটস স্টার্ট। সো প্রথম যে টাইপটা আমাদের আছে সেটি হচ্ছে, প্রথম টাইপ হচ্ছে দুটি ভেক্টরের লব্ধি। দুটি ভেক্টরের লব্ধি নির্ণয়। আচ্ছা, ঠিক আছে। সো দুইটি ভেক্টরের লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথমেই একটা যেটা করতে হবে, আমরা প্রথম যে সূত্রটা করব সেটা হচ্ছে সামন্তরিক সূত্র। সো সামন্তরিক সূত্রটা হচ্ছে এমন, শোনার চেষ্টা করুন এবং বুঝার চেষ্টা করো তোমরা। কোন সামন্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুইটি যে কোনো কণার ওপর একই সময় ক্রিয়ারত কোন ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, তা হলো ওই বিন্দু হতে অঙ্কিত সামন্তরিকের কর্ণই এদের লব্ধি মান ও দিক নির্দেশ করে। এটা তোমরা বইয়ে পেয়ে যাবা। সো আমি প্রথমে চিত্রটা আঁকি যে কি বলেছে এখানে। একটা সামন্তরিক, সো সামন্তরিকের যে কর্ণটা আছে দুইটি বাহুর মধ্যবর্তী কর্ণ, এটাই আমাদের মূল কনসেপ্ট। তো এখানে আমরা দুইটি ভেক্টর দেখতে পাচ্ছি, পি আর কিউ। এই দুইটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ আলফা এবং এদের মধ্যবর্তী লব্ধি আর। সো আমরা চিত্র দেখে খুব সহজেই বুঝতে পারছি দুইটি, যেহেতু এই একটা, সো দুইটা ভেক্টরের মধ্যবর্তী লব্ধি, অর্থাৎ আরটা হচ্ছে এখানে কি লব্ধি, আর হচ্ছে লব্ধি, আর এটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, যেটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করতে পারি। সো চিত্র হতে আমরা লিখতে পারবো, চিত্রে P plus Q equal to R, right? P plus Q equal to R. R মানের ভেক্টর খুব সহজে নির্ণয় করা যায়। R মানের ভেক্টর কি খুব সহজে নির্ণয় করা যায়। এই লাইনের পর আমরা এইভাবে লিখতে পারি প্লাস কিউ। ওকে, একটু বুঝতে পারছি আমরা। সো উভয় পাশে দেখেন ভেক্টর দুইটা গুণ করতে পারি, অর্থাৎ উভয় পাশে যেই ভেক্টর আছে সেটা দিয়ে আমরা গুণ করে নিচ্ছি। ঠিক আছে, P plus Q into P plus Q। আমরা করছি দুটি ভেক্টর লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্র আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ আর এখানে স্কয়ার cos 0 ডিগ্রি, কারণ এখানে cos 0 ডিগ্রি হবে, কারণ আর যেহেতু মধ্যবর্তী কোণ কি 0। সো এই দুইটা, অর্থাৎ P plus Q এর হোল স্কয়ার, এই সূত্র যদি আমরা করি, অর্থাৎ দুই সাইডেই আমরা কি করলাম, বর্গ করলাম। সো আমরা যদি এই সূত্রটা করি, P স্কয়ার প্লাস Q স্কয়ার প্লাস 2P ডট Q, দ্যাটস দ্য সূত্র। বা আমরা লিখতে পারি cos 0 এর মান আমরা জানি 1, সো P স্কয়ার প্লাস Q স্কয়ার প্লাস 2PQ cos আলফা। আলফা কি? আলফা হচ্ছে P ও Q এর মধ্যবর্তী কোণ।
পি ও কিউ এর মধ্যবর্তী কোণটা কি আলফা। সো পরের লাইন আমরা লিখতে পারি আর স্কয়ার, সরি এখানে কিউ স্কয়ার হবে, আর স্কয়ার ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা, রাইট। এটাই হচ্ছে এই সূত্রটি বহুভুজের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারবা, অর্থাৎ এটা সামন্তরিকের সহ বহুভুজের ক্ষেত্রেও প্রয়োগযোগ্য। ঠিক আছে, প্রয়োগযোগ্য। আমরা একবারে বেসিক থেকে আলোচনা করছি, ঠিক আছে। সো ফর্মুলা যেটা আছে সেটা হচ্ছে, তাহলে ফর্মুলা 1 আমরা লিখতে পারি F1। ফর্মুলা 1 হচ্ছে দুটা ভেক্টর অর্থাৎ পি ও কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, পি কমা কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে এর লব্ধি হবে, লব্ধি আর ইকুয়াল টু আমরা খুব সহজেই লিখতে পারি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা, 2p কিউ কজ আলফা। ঠিক আছে। সো লব্ধির দিক এবার আমরা নির্ণয় করব ফর্মুলা 2। সো ফর্মুলা 2 হচ্ছে লব্ধির দিক পি এর সাথে, লব্ধির দিক পি এর সাথে, লব্ধির দিক পি এর সাথে। সো দেখো এখানে আমরা একটা ছবি আঁকি। সো সামন্তরিকের ওই সেম চিত্র, সো সামন্তরিকের সেম যদি ছবিটা হয়, এখানে কিউ ভেক্টর, এখানে পি ভেক্টর, মধ্যবর্তী কোণ আলফা এবং এর মধ্যবর্তী লব্ধি আর, এবং পি এর সাপেক্ষে লব্ধি আর এর ক্ষেত্রে, ভেক্টর আর এর ক্ষেত্রে পি ভেক্টর সাপেক্ষে লব্ধি আর এর মধ্যবর্তী কোণ হবে থিটা। ঠিক আছে, যেহেতু পি এর সাপেক্ষে, তাহলে এখানে আমরা লিখতে পারি না কি থিটা ইকুয়াল টু tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। দ্যাটস দ্য সূত্র। আচ্ছা, ফর্মুলা 2 হচ্ছে, ফর্মুলা 3 হচ্ছে লব্ধির দিক কিউ এর সাথে। কিসের সাথে ভাইয়ারা? কিউ এর সাথে। সো আমরা আবার সেম চিত্রটাই আঁকবো। সরি, চিত্রটা একটু ভুল হয়ে গেল, যাই হোক। সো বুঝতে পারলেই হলো আমাদের। এটা মধ্যবর্তী যেহেতু ভেক্টর হচ্ছে আর, এটা আলফা, এবং আমাদের কিউ এর সাথে যেহেতু, সো এটা থিটা, কিউ এর সাথে বলেছি, কিউ এর সাপেক্ষে, কিউ এর সাথে হোয়াটএভার ইট ইজ। সো tan ইনভার্স পি সাইন আলফা কিউ প্লাস পি কজ আলফা। খুবই সহজ ভাবে তিনটা ফর্মুলা। আমাদের ফর্মুলা তিনটা বুঝতে পেরেছি কিনা আমাদের কমেন্টে জানাবা। যদি বুঝতে না পারো, পরবর্তী ভিডিওতে আমি আবার একবার রিভাইজ করার চেষ্টা করব। সো এই টপিকটা তাহলে টাইপ 1 শেষ। টাইপ 1 ওকে ওকে, তাহলে টাইপ 1 বুঝতে পারছি আমরা, টাইপ 1 ডান। ঠিক আছে, এবার আমরা আসবো আপেক্ষিক বেগ। টাইপ 2 আপেক্ষিক বেগ। তো দেখেন ভাইয়ারা, আপেক্ষিক বেগ বলতে, আপেক্ষিক বেগ হচ্ছে প্রকৃতপক্ষে ভেক্টরের বিয়োগের একটি উদাহরণ। তাহলে আপেক্ষিক বেগ কি? ভেক্টর বিয়োগের একটি কি উদাহরণ, ভেক্টর বিয়োগের একটি উদাহরণ। আপেক্ষিক বেগ হচ্ছে ভেক্টর বিয়োগের একটি উদাহরণ। মাইন্ডিং, ভেক্টর বিয়োগের একটি উদাহরণ। ধরা যাক, ধরেন একটা ভেক্টর এ এবং একটা ভেক্টর বি। ঠিক আছে, একটা ভেক্টর এ, একটা ভেক্টর ধরে নিচ্ছি আমরা এ ভেক্টর, একটা বি ভেক্টর। তাহলে এখন এ থেকে বি এর বিয়োগ করতে হবে। তো আমরা এ থেকে বি বিয়োগ করব। এবার ধরি বিয়োগ করে প্রাপ্ত যেই আমরা ভেক্টরটা পাবো সেটা হচ্ছে আর ভেক্টর। এ ও বি এর কি করব আমরা? বিয়োগ। ঠিক আছে, আর বিয়োগ থেকে প্রাপ্ত ভেক্টর হচ্ছে আর ভেক্টর। তাহলে আর সমান আমরা লিখতে পারি আর ভেক্টর সমান এ মাইনাস বি ভেক্টর। সো এ মাইনাস বি ভেক্টর, সো এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর ব্র্যাকেট দিয়ে লেখা যায় কিনা? অর্থাৎ এটাই হচ্ছে সেই
আপেক্ষিক বেগের সাপেক্ষে একটা ভেক্টর নির্ণয়, অর্থাৎ বিয়োগের একটি উদাহরণ। আপেক্ষিক বেগ হচ্ছে বিয়োগের একটি উদাহরণ। সো এখানে দেখতে পাচ্ছ এ ভেক্টরের সাথে মাইনাস বি ভেক্টর যোগ করতে হবে। বি এর যদি আমরা উল্টিয়ে দিই, অর্থাৎ যদি আমরা এটাকে ডাইভারজেন্স করি শুধুমাত্র বি কে, তাহলে উল্টিয়ে দিই, অর্থাৎ ডিরেকশন যদি 180 ডিগ্রি, সরি এটা ডিরেকশন যদি আমরা 180 ডিগ্রি করি, ঘুরিয়ে দিই, তাহলে মাইনাস বি পাওয়া যায়। অর্থাৎ এই যে বি, আমাদের যে বি ভেক্টর আছে প্লাস বি ভেক্টর, এটাকে যদি আমরা 180 ডিগ্রি ঘুরিয়ে দিই, মানে রোটেট করি 180 ডিগ্রি, তাহলে পাবো আমরা মাইনাস বি ভেক্টর। ঠিক আছে, তো এটাই হচ্ছে কথা। কিছু কিছু ম্যাথ আছে যেগুলো তোমরা তপন স্যার এবং ইসাক স্যারের বইয়ে পেয়ে যাবে, এবং বিভিন্ন গাইড বই যেসব আছে আমাদের বাজারে, তো সেগুলোতেও পেয়ে যাবে। ম্যাথগুলো দেখো, ঠিক আছে। তো এটাই ছিল মোটামুটি আমাদের আপেক্ষিক বেগ। আরেকটা বিষয়, আপেক্ষিক বেগের ক্ষেত্রে আমি আরেকটা কনসেপ্ট তোমাদের বলে দিই। ধরা যাক ঠিক আছে, যে একটা, না যাই হোক, ওইগুলো ম্যাথেই করে নিও। সো আজকে আর দেখাইলাম না, পরে কোনোদিন হয়তো দেখাবো। তো আপেক্ষিক বেগ ডান, ওকে। ভেক্টরের উপাংশ সংক্রান্ত, ঠিক আছে, ভেক্টর উপাংশ সংক্রান্ত কথাবার্তা এবার আমরা বলবো। সো তার আগে আমাদের টাইপ 3 হচ্ছে ভেক্টর উপাংশ সংক্রান্ত। ভেক্টর উপাংশ সংক্রান্ত, ঠিক আছে, ভেক্টর উপাংশ সংক্রান্ত। সো তার আগে আমরা একটা ছবি আঁকি, ঠিক আছে। সো ছবিটা হচ্ছে কিছুটা এরকম, মধ্যবর্তী হলো আর, তো এটা হচ্ছে ও দি, এটা এ দি, এটা বি দি, এটা সি দি, মধ্যবর্তী উপাংশ আর দি। এটাকে লিখবো আর সাইন থিটা, ঠিক আছে। এটা লিখতে পারি আর কস থিটা, ঠিক আছে। আচ্ছা, সো দেখতে পাচ্ছ একটা ছবি আমরা এঁকে ফেলাম খুব সুন্দরভাবে। এর মধ্যবর্তী কোণ ধরে থিটা, এটার মধ্যবর্তী আলফা, ঠিক আছে। তো আমরা উপাংশের ক্ষেত্রে মনে রাখবো উপাংশ ইকুয়াল টু মূল ভেক্টর গুণ মূল ভেক্টরের এবং ওই দিকের অন্তর্ভুক্ত কোসাইন। অর্থাৎ যদি আমরা এটাকে একটা ভেক্টর চিন্তা করি, দেখেন আর সমান আমরা লিখতে পারবো, আর সমান কি লিখতে পারবো বলেন তো? আর সমান লিখতে পারবো, দাঁড়ান এক সেকেন্ড। আচ্ছা, আর সমান লিখতে পারবো না যে আর cos থিটা 90 মাইনাস থিটা, এভাবে লিখতে পারি সমান সমান আর sin থিটা। ওকে, ডান। কারণ কি বলেন তো, আলফা ইকুয়াল টু লিখতে পারি না 90 বিয়োগ থিটা, আলফা ইকুয়াল টু 90 বিয়োগ থিটা, অর্থাৎ আলফা 90, এটা পুরোটাই কোণটার মান আছে 90 ডিগ্রি, আর আলফা 90 মাইনাস থিটা। সো এটাই হচ্ছে ব্যাপার। আর উপাংশ ইকুয়াল টু মূল ভেক্টর, যে মূল ভেক্টর থাকবে, অর্থাৎ আর ভেক্টর, মূল ভেক্টর গুণ এই যে যেই দিকের সাথে যেই কোসাইনের মান থাকবে, অর্থাৎ থিটার মান থাকবে, থিটা মান। ওকে, খুব সহজভাবে বুঝাইলাম, আমি বাংলা ভাষায় বুঝাচ্ছি ভাই, যাতে তোমরা কি বুঝতে পারো, অত কঠিনের দিকে আমি যাচ্ছি না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে একটা আছে লন রোলার, ঠিক আছে, খুবই পরিচিত, যারা এবার এইচএসসি দিবা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। লন রোলার, সো লন রোলার এর ক্ষেত্রে আমরা আরেকবার একটা ছবি আঁকি। এটা হচ্ছে ছবি এঁকে ফেললাম আমরা। সো টানছে যেহেতু, ঠিক আছে, টানছে, এটা টানার ক্ষেত্রে তাহলে এফ বলে টানে, তাহলে উপরের দিকে কি এফ সাইন থিটা লেখা যায়, নিচের দিকে কি এফ কস থিটা, এই সাইডে এফ কস থিটা, ঠিক আছে, আর নিচের দিক এম জি। তো আপাত ওজন কি হবে বলেন তো? আপাত ওজন হবে এই ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু এম জি মাইনাস এফ সাইন থিটা, এম জি মাইনাস এফ সাইন থিটা। অর্থাৎ আর এটা টানার ক্ষেত্রে অর্থাৎ রন রোলার টানা হচ্ছে। আর 2 নাম্বার আমাদের কনসেপ্ট হচ্ছে রন রোলার খেলা, লন রোলার খেলছে।
যখন লন রোলার ঠেলবে তখন কি হবে, ব্যাপারটা এরকম আসে। দেখেন তো এরকম আসে না ব্যাপারটা? হ্যাঁ, ব্যাপারটা আসবে ঠিক এরকম। এখানে হবে থিটা, এখানে থিটা এফ কস থিটা, আর এখানে হবে ঠেলছে, ঠেলছে যেহেতু এটা এফ বল প্রয়োগ করছে, এই সাইডে এফ বল প্রদান করছে, এম জি প্লাস এ সাইন থিটা। ওকে, বুঝতে পেরেছি। তাহলে আপাত ওজন কত হচ্ছে? এম জি প্লাস এফ সাইন থিটা। তাইলে আমরা বলতে পারি যেহেতু লন রোলারের ক্ষেত্রে আপাত ওজন ঠেলার ক্ষেত্রে বেশি হচ্ছে তুলনামূলক যখন সেটাকে টানছে, তাহলে বলতে পারি অতএব লন রোলার টানা ঠেলার চেয়ে সহজ। লন রোলার কি টানা ঠেলার চেয়ে সহজ, কারণ কি আপাত ওজন কার কম বলেন তো? টানার ক্ষেত্রে কম, টানার ক্ষেত্রে কম। এই কারণে লন রোলার টানা ঠেলার অপেক্ষা সহজ। তো এই বিষয়ক বিভিন্ন ম্যাথ আছে, আপনারা দেখে নিতে পারেন। তপন স্যার এবং ইসাক স্যার এবং বিভিন্ন গাইড বইও আছে। তো আমরা যেটা আজকে 4 নাম্বার থিওরি আমরা টপিক আমরা পড়তে চলেছি, সেটা হচ্ছে আমাদের 5 নাম্বার। ঠিক আছে, আমরা এটা হচ্ছে 5 নাম্বার দেব, এটা 4 নাম্বার দেব। দুইটি ভেক্টরের অধিক লব্ধি নির্ণয়। ঠিক আছে, এটা হচ্ছে টাইপ 4। দুটি ভেক্টরের অধিক লব্ধি নির্ণয়। এই ক্ষেত্রে আমি একটা অঙ্ক দিয়ে এই টাইপটা বোঝাতে চাই আপনাদেরকে। দেখুন, ধরেন একটা অঙ্ক আমাদের এভাবে দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই, হচ্ছে ওয়াই ড্যাশ। ওকে, আচ্ছা, এটা P1 সমান 10 নিউটন, P2 সমান 10 নিউটন, P3 সমান 20 নিউটন, আর P4 সমান 15 নিউটন। ওকে, খুবই সহজ। এখানে কোণের মান 30 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি। ঠিক আছে, সো দেখেন তো এইখানে বলেছে যে P1, P2, P3, P4 বলের লব্ধি কত? বলের লব্ধি কত? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে θ1 সমান আমরা লিখতে পারি না 0 ডিগ্রি, কারণ P1 এর সাথে θ1, P2 এর সাথে θ2 0 ডিগ্রি লিখতে পারি, θ2 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে θ1 0 ডিগ্রি, θ2 30 ডিগ্রি, θ3 দেখেন তো এর সাপেক্ষে কত ডিগ্রি হচ্ছে? 135 ডিগ্রি কিনা? কারণ 180 মাইনাস 45, 180 মাইনাস 45 ডিগ্রি করলে আমরা পাবো θ3 ইকুয়াল টু 135 ডিগ্রি, আর θ4 সমান সমান 270 ডিগ্রি, কারণ θ4 সমান এত দূর। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে আমরা খুব সহজে আর cos θ সমান P1 cos θ1, P2 cos θ2, P3 cos θ3 প্লাস P4 cos θ4 ইকুয়াল টু মানটা বসায় দিয়ে আমাদের যেটা অ্যান্সার আসবে ওইটা 1 নাম্বার ধরবো অ্যান্সার যেটা পাবো। তারপর r sin θ সমান সমান P1 sin θ1, P2 sin θ2, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বুয়েট অ্যাডমিশনের জন্য। P3 sin θ3, বুয়েট সহ যে কোনো অ্যাডমিশন অর্থাৎ কুয়েট চুয়েট রুয়েট অ্যাডমিশনের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ কনসেপ্ট θ4। সো এইখান থেকেও আমরা একটা অ্যান্সার পাবো, এটাকে 2 নাম্বার দেব। সো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার আমরা যখন করব তখন আমরা পাবো r স্কয়ার cos স্কয়ার θ প্লাস r স্কয়ার sin স্কয়ার θ
সমান সমান অ্যান্সারের স্কয়ার, অর্থাৎ দুইটার অ্যান্সারের যোগের স্কয়ার। এটার আমরা আর যদি কমন নিই cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা মান 1, তাহলে অ্যান্সার যেটা পাইছি ওইটা আমরা রাখবো এখানে। আর অতএব আর এর মান আমরা পাবো দেখেন 6.13 নিউটন, যা লব্ধির মান। লিখে দিতে হবে যা লব্ধির মান। ওকে, এবার দেখেন 2/1 যখন আমরা করব তখন আমরা পাবো tan থিটা ইকুয়াল টু একটা মান পাবো। অতএব থিটার মান আমরা যখন একটা মান পাবো আমরা 0.917, এটাকে আমরা যখন tan ইনভার্স 0.917 করব, অতএব থিটা এর মান পেয়ে যাব 42.5 ডিগ্রি। অর্থাৎ এটা হচ্ছে লব্ধির x অক্ষ বরাবর, লব্ধির x অক্ষের ধনাত্মক দিকের সাথে 42.5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এভাবে লিখে দেব। তো আজকে আমরা টাইপ 4ও কমপ্লিট করে ফেললাম। অর্থাৎ আমাদের তাহলে আজকে কমপ্লিট হয়েছে দুটি ভেক্টরের লব্ধি নির্ণয়, আপেক্ষিক বেগ, ভেক্টর উপাংশ এবং দুইটি এর অধিক লব্ধি ভেক্টর নির্ণয়। এই চারটা আমরা আজকে কমপ্লিট করলাম। সো লেকচারটা কেমন লাগলো অবশ্যই জানাবা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পরবর্তী যেসব লেকচারগুলো আসছে আমরা হচ্ছে ফিজিক্স, তার পরবর্তীতে আজকে ফিজিক্স ভেক্টর, এর পরবর্তীতে আমাদের সকল সাবজেক্টের লেকচার আসার কথা এবং লেকচার আসবে বলে আশা করি ইনশাল্লাহ। অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এবং বায়োলজির এইচএসসির সকল বিষয়ের লেকচার আমাদের এই চ্যানেলে আপলোড হতে চলেছে। অবশ্যই যারা এইচএসসি পরীক্ষার্থী আছে, অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে এবং এইচএসসি 24 এবং এইচএসসি 25 যারাই আসবা তারা অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করে সাবস্ক্রাইব করো, ইচ্ছা হলে ভালো লাগলে অবশ্যই। আর আমি এটার পিডিএফ, অর্থাৎ যেই আজকের লেকচার সেটা পিডিএফ আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অবশ্যই তোমরা চেক করে নিতে পারো। যদি কোনোটা মিস্টেক হয় বা বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানাও। তো আমি পরবর্তীতে তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।